জার্মানির বন শহর, ঘড়ির কাঁটায় তখন সকাল ৮টা বাজতে কয়েক মিনিট বাকি। তবে চিরচেনা কোলাহলের বদলে স্কুলের করিডোর জুড়ে এখন পিনপতন নীরবতা। বাইরে পিচ্ছিল বরফ বা ব্ল্যাক আইস রাস্তার পরিস্থিতিকে করে তুলেছে ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার খাতিরে নর্থ রাইন ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের প্রায় ৫,৪০০ স্কুল সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ক্লাস বন্ধ থাকলেও পাঠদান থেমে নেই। করোনা মহামারীর সময় চালু হওয়া রিমোট লার্নিং বা অনলাইন ক্লাসের মাধ্যমে বাড়িতে বসেই পড়াশোনা করতে পারবে শিক্ষার্থীরা। আমরা এতে দক্ষ, তাই আমরা অনলাইনেই ক্লাস চালিয়ে নিচ্ছি। এতে শিক্ষা ও নিরাপত্তা দুটিই নিশ্চিত করা যাচ্ছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব অভিভাবক ইমেল পাননি বা ভুল করে সন্তানদের স্কুলে পাঠিয়ে দিচ্ছেন তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। জরুরি চাইল্ড কেয়ারের মাধ্যমে শিশুদের দেখাশোনা করছেন শিক্ষকরা। অনেক সময় অভিভাবকরা ইমেল চেক করতে পারেন না, তাই আমরা শিক্ষকরা স্কুলে অবস্থান করছি। কোনো শিশু চলে আসলে আমরা তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করছি এবং তারা ফিরে না যাওয়া পর্যন্ত এখানে যত্ন নিচ্ছি। জার্মান আবহাওয়া দপ্তর ডিডব্লিউডি আগেই নর্থ রাইন ওয়েস্টফালিয়া এবং পার্শ্ববর্তী এলাকায় ভারী তুষারপাত ও বৃষ্টির ফলে বরফ জমার সতর্কতা জারি করেছিল। পরিসংখ্যান অনুযায়ী এই অঞ্চলের প্রায় ২ মিলিয়ন শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতেই স্টেট এডুকেশন মিনিস্টার এই সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। রাস আল খাইমা উপকূলের শান্ত পানিতে নৌকায় করে পর্যটকদের নিয়ে যাওয়া হয় একটি ভাসমান মুক্তা খামারে, যেখানে আজও জীবন্ত রাখা হয়েছে পুরনো আমিরাতি ঐতিহ্য। সুয়াইদি পাল ফার্মে পানির নিচে ঝুলে থাকা জালে রাখা হয় মুক্তা ঝিনুক। কয়েক মাস ধরে বিভিন্ন ধাপে ঝিনুকগুলো বড় করা হয়, এরপর সংগ্রহ করা হয় মুক্তা। Today we brought our guests and we explained the history and how we do the farming, and back in days Emiratis how they used to survive on the pearl diving, and we also showed the graded pearls, different graded pearls. We also opened oysters to find pearls, and we explained how it was formed. ১ শতাব্দীরও বেশি আগে মৎস্যজীবীরা পারস্য উপসাগরের নীল জলরাশিতে ৪০ মিটার পর্যন্ত ডুব দিয়ে মুক্তা সংগ্রহ করতেন। আজকের আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের উপকূল জুড়ে এই মুক্তাই ছিল মানুষের প্রধান আয়ের উৎস। 1940 was the last year of pearl diving, because the pearl diving and the camel farming were the major source of income for Emiratis. But the 1940 was the last year of diving. After 1940 there was no diving. পরবর্তীতে তেল আবিষ্কার বদলে দেয় ইতিহাস। আবুধাবি ও দুবাইয়ের মতো ছোট ছোট মাছ ধরা গ্রাম রূপ নেয় আধুনিক বাণিজ্য নগরীতে, ইস্পাত আর কাচের শহরে। Well, natural pearl, it's hard to get. It's out of 100 you get only one pearl. Where in farming, the natural pearl is 1% chance when it comes to natural pearls. In farming, the chances are 60%. চাষকৃত মুক্তায় ঝিনুকের ভেতরে সিরামিক বল বসানো হয়। ঝিনুক সেটিকে ঢেকে ফেলে নেকার বা মাদার অফ পার্ল নামের আবরণে। এভাবেই তৈরি হয় চাষকৃত মুক্তা। Now, natural pearls চাষকৃত মুক্তায় মানুষ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে ঝিনুককে মুক্তা তৈরি করতে উদ্দীপিত করে, আর প্রাকৃতিক মুক্তার ক্ষেত্রে ঝিনুক নিজেকে রক্ষা করতে গিয়েই স্বাভাবিকভাবে মুক্তা তৈরি করে। stone. দুর্লভ হওয়ার কারণে প্রাকৃতিক মুক্তার দাম শত হাজার ডলার পর্যন্ত হতে পারে। অন্যদিকে চাষকৃত মুক্তা তুলনামূলক সহজলভ্য, যার দাম কয়েকশো থেকে কয়েক হাজার ডলারের মধ্যে। আজ মুক্তা আর শুধু জীবিকার গল্প নয়, এটি আরব আমিরাতের সাংস্কৃতিক পরিচয়। আধুনিক খামার আর পর্যটনের মাধ্যমে একসময়ের হারিয়ে যেতে বসা ঐতিহ্য নতুনভাবে জায়গা করে নিচ্ছে বর্তমান প্রজন্মের কাছে। ইরানে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া সোমবার দেশ জুড়ে সমাবেশের ডাক দিয়েছে খামেনি সরকার। এদিন রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানিদের ন্যাশনাল রেজিস্ট্যান্স মার্চে অংশ নিতে আহ্বান জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শোক ও জাতীয় প্রতিরোধ সমাবেশে অংশ নেয় সরকার সমর্থক হাজারো মানুষ। তেহরান সহ দেশটির বিভিন্ন এলাকায় সরকারি ব্যবস্থাপনায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক জনগণ জানাজায় অংশ নেন। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুদ্ধ না করতে চাইলেও ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অব্যাহত হুমকির জবাবে এমন মন্তব্য করেন তিনি। একই সাথে আলোচনার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান।
ولی برای جنگ آمادگی کامل داریم. তেহরানে এদিন বিভিন্ন দেশের কূটনৈতিকদের ব্রিফিংকালে আরাকচি অভিযোগ করেন ট্রাম্পের উস্কানির মুখে বিশৃঙ্খলাকারীরা সহিংসতা চালায় এবং হতাহতের সংখ্যা বাড়িয়ে ট্রাম্পকে আগ্রাসনে প্ররোচিত করতে চেয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন বিদেশি শক্তির ইন্ধনে জনগণের ন্যায্য আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। و از اون مهمتر این که ما متوجه شدیم বিক্ষোভকারীদের মধ্যে সশস্ত্র কিছু লোক দেখা গেছে যারা কেবল আমাদের নিরাপত্তা বাহিনী বা পুলিশকেই গুলি করেনি, তারা সাধারণ মানুষের উপরও গুলি চালিয়েছে। ট্রাম্প বলেছিলেন যদি মানুষ মারা যায় তাহলে তিনি হস্তক্ষেপ করবেন। ما میاییم و دخالت میکنیم. তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে আরাকচি বলেন 10 জানুয়ারি থেকে তারা পরবর্তী পর্যায়ে রয়েছেন যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার পর ইন্টারনেট পুনরায় চালু করা হবে বলেও জানান তিনি। গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট জানিয়েছে রবিবার ইরান জুড়ে বিক্ষোভের মাত্রা কমতে শুরু করেছে। সংস্থাটির মতে সরকারের দেশব্যাপী ইন্টারনেট বন্ধ এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের ফলে আন্দোলনের গতি কমে যায়। অন্যদিকে ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান বা HRA জানিয়েছে 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে ইরানে 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সংস্থাটির ডেপুটি ডিরেক্টর স্কাইলার থমসন জানান 10,500-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অনেক আহত ব্যক্তিকে হাসপাতাল থেকে আটক করা হয়। Right now we have a number of 490 confirmed protester deaths. That includes 8 children. And we are still right now investigating over 500 additional cases. So that means that should we confirm all of these numbers, the number of those killed will exceed 1,000. সংস্থাটি জানায় হতাহতদের বেশিরভাগ বেসামরিক লোক, তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় তারা এই পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করতে পারেনি। হাড়কাঁপানো শীতের মাঝেই কিয়েভের আকাশে আবারও রুশ ড্রোনের হামলা। রবিবার রাতভর ইউক্রেনের রাজধানীতে বিমান হামলা চালায় রাশিয়া। এতে শহরের পশ্চিমাংশের একটি অনাবাসিক শিল্প এলাকায় ভয়াবহ আগুন লাগে। ভিডিও ফুটেজে দেখা যায় দীর্ঘ প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনছেন ফায়ার ফাইটাররা। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো তুলে ধরেনি কিয়েভ কর্তৃপক্ষ। রাশিয়ার এই ক্রমবর্ধমান হামলার মুখে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে নরওয়ে। সোমবার কিয়েভে যৌথ সংবাদ সম্মেলনে $400 মিলিয়ন নতুন একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্গ 8। এর মধ্যে $200 মিলিয়ন ব্যয় করা হবে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে। Today announcing a new support package for immediate release. $400 million US. জ্বালানি খাতের পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নেও জোর দিচ্ছে দুই দেশ। ইউক্রেনিয়ান প্রতিরক্ষা কোম্পানিগুলোর সাথে নরওয়ের প্রযুক্তিগত অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। তাদের মূল লক্ষ্য সাশ্রয়ী মূল্যে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা। সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা দাবি করেন রাশিয়ার এই যুদ্ধ তৎকালীন সোভিয়েত জার্মান যুদ্ধের চেয়েও দীর্ঘায়িত হয়েছে। তবে 4 বছর হতে চললেও মস্কো তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমরা রাশিয়ার উপর নিষেধাজ্ঞার চাপ আরো বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি। প্রায় 4 বছর হতে চললেও তারা তাদের একটি কৌশলগত লক্ষ্য পূরণ করতে পারেনি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মস্কোকে শান্তি চুক্তিতে বাধ্য করার। রাশিয়ার টানা আক্রমণে যখন ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা নাজুক, তখন নরওয়ের এই বড় অঙ্কের আর্থিক সহায়তা দেখা হচ্ছে কিয়েভের জন্য বড় স্বস্তি হিসেবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।